আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে সাউন্ডের অধ্যায় 16। অধ্যায়ের নাম ডপলারের ক্রিয়া অথবা ডপলার ইফেক্ট। 16 নম্বর অধ্যায়ের আজকে 1 নম্বর ক্লাস। তো আজকে যতটুকু সম্ভব আমি দেখি যে আজকে এই ক্লাসটা শেষ করে দিব, অর্থাৎ 16 নম্বর অধ্যায়ে একটাই ক্লাস হবে। তো আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের অধ্যায়ের নাম হচ্ছে ডপলারের ক্রিয়া। তো ডপলারের ক্রিয়া চ্যাপ্টারে যাওয়ার আগে আমরা একটু জিনিস রিভিশন দিয়ে নিই। আমাদের একটা দুইটা সাউন্ড ওয়েভ আঁকবো এখন। দুইটা সাউন্ড ওয়েভ থেকে আমি একটা প্রশ্ন করবো, তুমি উত্তর দাও দেখি কিরকম পারো কিনা। একটা সাউন্ড হচ্ছে দেখতে এরকমের, একটা সাউন্ড ওয়েভ দেখতে এরকমের, খুব ঘন ঘন আর কি, এরকম পাতলা, ঠিক আছে। আর একটা সাউন্ড ওয়েভ আমি আঁকতেছি, এটা হচ্ছে এরকমের। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটা সাউন্ড ওয়েভ আঁকলাম প্রথমে, এইটার কম্পাঙ্ক বেশি না এইটার কম্পাঙ্ক বেশি? কোনটার কম্পাঙ্ক বেশি আর কোনটার কম্পাঙ্ক কম তাই বলো আর কি। এইটার কম্পাঙ্ক হয়েছে বেশি আর এটার কম্পাঙ্ক হয়েছে কম। এটা আমরা আগের ক্লাসে অনেকবার বলছি যে যদি ছোট ছোট হয়, ওয়েভ হয়, তাহলে কম্পাঙ্ক বেশি, আর বড় বড় যদি ওয়েভ হয় তাহলে কম্পাঙ্ক কম। এখানে ছোট ছোট ওয়েভ বলতে এখানে ল্যামডা হচ্ছে তার এইটুকু, এই যে এইটুকু হচ্ছে তার ল্যামডা, আর এখানে ল্যামডা কতটুকু, এখান থেকে এতটুকু। ল্যামডা অনেক বেশি না? ল্যামডা অনেক বেশি। তাহলে এই জিনিসটা এই চ্যাপ্টারে লাগবে যে ছোট ছোট ওয়েভ মানে ছোট ছোট ল্যামডা এরকম হইলে তার কম্পাঙ্ক বেশি, আর বড় ল্যামডা হইলে তার কম্পাঙ্ক কম। আচ্ছা, কম্পাঙ্ক যদি বেশি হয় সাউন্ড বেশি হবে, সাউন্ড উচ্চ শব্দ হবে, সাউন্ড কি হবে, বেশি হবে। আর কম্পাঙ্ক যদি কম হয় তাহলে সাউন্ড কম হবে। তাহলে বলো দেখি কোন জায়গায় সাউন্ড কম, কোন জায়গায় সাউন্ড বেশি? যদি কম্পাঙ্ক বেশি হয় এই জায়গাটাতে সাউন্ড উচ্চ শব্দ শোনা যাবে, আর এই জায়গাটাতে কি অল্প কম শব্দ শোনা যাবে। আজকে আমরা এখন ডপলার ইফেক্ট নিয়ে আলোচনা করব। ডপলার ইফেক্টের মধ্যে এই জিনিসটা কাজে লাগবে, এই জন্য আমি একটু দেখাই নিলাম। ডপলার ইফেক্টের মধ্যে ঠিক এইরকম একটা জিনিস দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো একটা পুলিশের গাড়ি আছে, সাইরেন বাজাচ্ছে। এই পাশে একটা মেয়ে আছে আর এই পাশে একটা ছেলে আছে। এই পুলিশের গাড়িটা স্থির অবস্থায় আছে, তার মানে কত বেগ, কত পুলিশের গাড়ির বেগটা হচ্ছে 0, এখানকার বেগটা হচ্ছে 0। যদি বেগ 0 অবস্থায় থাকে না, স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় এখানে দাঁড়ায় দাঁড়ায় এখানে সাইরেন বাজাচ্ছে। পুলিশের গাড়ি যেরকম সাইরেন বাজায় না, এরকম সাইরেন বাজাচ্ছে। তো এই সাইরেনটা কিন্তু শুধু একদিকে যাবে না, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে। তাহলে এই সাইরেনটা তোমার এই মেয়েটাও শুনবে, ছেলেটাও শুনবে, ঠিক আছে। এখন যেহেতু স্থির অবস্থায় আছে, এখান থেকে এইভাবে ওয়েভটা এই মেয়েটার কাছে যাবে, আবার এইখান থেকে এইভাবে ওয়েভটা ছেলের কাছে যাবে। একটু খেয়াল করে দেখো, এই পাশে যে যেরকম ওয়েভ আছে ঠিক ওই রকম ওয়েভ এখানেও আছে। তার মানে এই পাশের কম্পাঙ্ক আর এই পাশের কম্পাঙ্ক সেম, ঠিক আছে। তাহলে এই পুলিশের গাড়ির যে ইটা আছে, পুলিশের গাড়ির যে ইটা আছে, সাইরেনটা আছে, সাইরেনটা মেয়েটা যেরকম শব্দে শুনবে ছেলেটাও ওই রকমই শুনবে। মানে পুলিশের গাড়ির সাইরেনটা মেয়েটাও যেরকম শুনবে ছেলেটাও ঠিক ওই রকমই শুনবে। কিন্তু যদি পুলিশের গাড়িটা মুভ করা শুরু করে, মনে করো একটা বেগে মুভ করা শুরু করলো, মনে করো 30 মিটার পার সেকেন্ড বেগে মুভ করা শুরু করলো, 30 মিটার পার সেকেন্ড বেগে মুভ করা শুরু করলো, তাহলে মুভ করছে কোন দিকে, এই দিকে। তার মানে মেয়েটার থেকে দূরে সরে যাচ্ছে আর ছেলেটার কাছাকাছি যাচ্ছে, মেয়েটা থেকে দূরে যাচ্ছে আর ছেলেটার কাছাকাছি যাচ্ছে। এই অবস্থায় দেখো এই পাশের ওয়েভ লেংথ আর এই পাশের ওয়েভ লেংথ তরঙ্গ একই রকম না, এই পাশের কম্পাঙ্ক কম আর এই পাশের কম্পাঙ্ক বেশি। ওয়েভ লেংথ দেখলেই তো বোঝা যায় এই পাশের কম্পাঙ্ক বেশি আর এই পাশের কম্পাঙ্ক কম। তাহলে এটা ধরলাম আমি n1 আর এটা ধরলাম আমি n2, ঠিক আছে। একটা ধরলাম n1 আর একটা ধরলাম কি n2। আচ্ছা বলো তো দেখি, এই গাড়ির সাইরেনটা মেয়েটা কম শুনবে না ছেলেটা কম শুনবে? মেয়েটা এই গাড়ির কম শব্দটা সাইরেনটা কম শুনবে আর ছেলেটা বেশি শুনবে। কারণ হচ্ছে এখানকার এই পাশের কম্পাঙ্ক কম, তার মানে এই পাশে কম শব্দ হবে, আর এই পাশের কম্পাঙ্ক বেশি, দেখো এই পাশের ওয়েভ লেংথ ছোট ছোট না, তার মানে কম্পাঙ্ক বেশি। তাহলে এই পাশে কি হবে, ছেলেটা করবে, ওই বেশি শুনবে।
বুঝাইতে পারছি? এখন কথা না হলো মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি দেখো। এখন ঘটনা হইলো দেখো, আমাদের এই যে গাড়ি যে একটা সাইরেন তৈরি করতেছে, সাইরেন যে করতেছে ওইটার কম্পাঙ্ক কিন্তু সবসময় সেম, সাইরেনের কম্পাঙ্ক কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু ছেলের কাছে মনে হবে কম্পাঙ্কটা বাড়ছে আর মেয়ের কাছে মনে হবে কম্পাঙ্কটা কমছে। তার মানে আমাদের সাইরেন যে গাড়ির যে সাইরেনের কম্পাঙ্কটা এনই থাকবে, কম্পাঙ্কটা এনই থাকবে। কম্পাঙ্ক কিন্তু এটা চেঞ্জ হবে না, যে গাড়ির যে সাইরেন বাজছে, হর্ন বাজছে, এটার কম্পাঙ্ক এনই থাকবে। কিন্তু মেয়ের কাছে অন্যরকম মনে হবে, মেয়ের কাছে মনে হবে এইটা এন প্রাইম, আর ছেলের কাছে মনে হবে এটা এন ডাবল প্রাইম। বুঝাইতেছি? বুঝাইতে পারছি? তার মানে গাড়ির যে মেইন গাড়ি যে আছে তার কম্পাঙ্ক যদি এন হয়, এই কম্পাঙ্ক কিন্তু এনই অরিজিনাল কম্পাঙ্ক এটা, কিন্তু এই মেয়ের কাছে মনে হবে কম্পাঙ্কটা এন প্রাইম হয়ে গেছে, আর ছেলের কাছে মনে হবে কি এন ডাবল প্রাইম হয়ে গেছে। তার মানে এটা কিন্তু মনে হওয়া কম্পাঙ্ক, এটাও কিন্তু মনে হওয়া কম্পাঙ্ক। এইটা হচ্ছে মেয়ের কাছে মনে হওয়া কম্পাঙ্ক, এই যে ছেলের কাছে মনে হওয়া কম্পাঙ্ক। আচ্ছা, এখানে আমাদের অবজারভার হচ্ছে দুইজন, মানে দুইজনই পর্যবেক্ষণ করতেছে সাইরেনটা, আর এটা হচ্ছে শব্দের সোর্স হয়েছে এইটা। তাহলে এটারে আমি এখন এস দ্বারা প্রকাশ করলাম, এটার বললাম এস, আর এটার বললাম আমি অবজারভার, 1 নম্বর অবজারভার, আর এটা হচ্ছে 2 নম্বর অবজারভার। অবজারভার মানে যে পর্যবেক্ষণ করতেছে, যে সাউন্ড তৈরি করতেছে তাকে আমরা বলবো সোর্স, আর যে শুনবে তাকে বলবো আমরা অবজারভার। মানে সূত্রের মধ্যে আসতেছি আমরা, সূত্রের মধ্যে আমরা নাম দেবো আর কি, সোর্স, অবজারভার, এরকম। তার মানে সোর্স মানে কি, যেখান থেকে শব্দটা তৈরি হচ্ছে, আর অবজারভার মানে কি, যে শব্দটা শুনছে। এখানে অবজারভার কয়জন দেখো তো, একটা মেয়ে একটা অবজারভার শুনতেছে, আর ছেলেও একটা অবজারভার। মেয়ে একরকম শুনবে, ছেলে একরকম শুনবে, তাই না? এখন এই যে এই কম্পাঙ্ক আর এইগুলো দিয়ে একটা তৈরি করা যাবে, ওই কি বলে তোমার সূত্র তৈরি করা যাবে। সূত্রটার মধ্যে আমরা যাচ্ছি, সূত্রটা ঠিক আমরা প্রমাণ করব না, সূত্রটা আমরা প্রমাণ করব না, আমরা মুখস্থ করব। প্রমাণ করতে গেলে আসলে অনেক বেশি সময় নষ্ট হবে। আমরা সময় নষ্ট না করে আমরা যদি সহজভাবে অঙ্ক করতে পারি, সহজভাবে যদি অঙ্ক করতে পারি তাহলে আমাদের জন্য ভালো। প্রমাণ আমরা করব না। আচ্ছা, এর প্রমাণ করার আগে, মানে সূত্রটা লেখার আগে আমি একটা কাজ করি। এই যে গাড়ি আছে, গাড়ির বেগটাকে ধরলাম আমি ভিএস, গাড়ির বেগটা ধরলাম কি ভিএস, আর এই যে অবজারভার, এই অবজারভার বেগ ধরলাম ভিও। অবজারভার কয়জন আছে? দুইজন। এখানে একজন অবজারভার আছে, একজন অবজারভার আছে। এখানকার অবজারভার বেগ ধরলাম আমি কত? ভিও। তাহলে যে জিনিসগুলো আমি এখানে লেখলাম, এই জিনিসগুলো আবার একটু বলতেছি। ও মানে অবজারভার, অবজারভার যেহেতু আছে তাহলে অবজারভার বেগ কত? ভিও। আচ্ছা, এস মানে কি? সোর্স। তো সোর্সের বেগ মানে কি? বিএস। এখানে আরেকজন অবজারভার আছে, সেও অবজারভার ও দিয়ে প্রকাশ করছি, তাহলে তার বেগ কত হবে? ভি ও। আচ্ছা, এখন এখানে দেখো তিনটা বেগ আছে, একটা হচ্ছে এই মেয়ের একটা বেগ আছে, ছেলের একটা বেগ আছে, গাড়ির একটা বেগ আছে। এখানে এই আশেপাশে যে বাতাস আছে, বাতাসে কিন্তু সাউন্ডের একটা বেগ আছে, ওইটা দিলাম আমরা ভি। এটা কিন্তু অবজারভারের বেগও না, গাড়ির বেগও না, আবার এই মেয়ের বেগও না, এই ছেলের বেগও না। এই বেগটা কার? বাতাসে যে শব্দের বেগ আছে ওই বেগটা। এখন আমি সূত্র লিখব। সূত্রটা হচ্ছে, ও আরেকটা জিনিস বলে নেই, এই এন মানে কি? এন প্রাইম, এটা মানে কি? এন প্রাইম এন ডাবল প্রাইম দুইটাই কি? এটা আর এটার মানে কি? এটা হচ্ছে আপাত কম্পাঙ্ক। প্রকৃত কম্পাঙ্ক কত বলো দেখি? প্রকৃত কম্পাঙ্ক হচ্ছে এন, আর এই এন প্রাইম এন ডাবল প্রাইম এগুলো হচ্ছে আপাত কম্পাঙ্ক। এই এন প্রাইমটা কার আপাত কম্পাঙ্ক? মেয়েটার আপাত কম্পাঙ্ক, মেয়ে শুনবে যেটা। আর এন এন ডাবল প্রাইমটা কার মনে হবে? কার মনে হবে? এই যে ছেলেটার কাছে মনে হবে এই গাড়ির কম্পাঙ্ক। এইখানে যে সূত্রটা হচ্ছে এইটা, মেইন সূত্রটা হচ্ছে এন প্রাইম অথবা এন ডাবল প্রাইম। আমি এন প্রাইম দিয়ে লিখি, পরে এন ডাবল প্রাইম দিয়ে এখানে সূত্র লিখবো। এন প্রাইম ইজ ইকাল টু ভি মাইনাস ভি জিরো, ভি মাইনাস ভি জিরো, নিচে ভি মাইনাস ভিএস ইন্টু এন। এটা হচ্ছে সূত্র। এন প্রাইম মানে আপাত কম্পাঙ্ক ইজ ইকাল টু বাতাসের শব্দের বেগ মাইনাস অবজারভারের বেগ, নিচে বাতাসের শব্দের বেগ মাইনাস সোর্সের বেগ ইন্টু প্রকৃত কম্পাঙ্ক। এইটা হচ্ছে তোমার মেইন সূত্র। আমাদের এই চ্যাপ্টারে এই সূত্রটা তোমার মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে।
এন প্রাইম মানে আপাত কম্পাঙ্ক ইজ ইকাল টু বাতাসের বেগ মাইনাস অবজারভারের বেগ, নিচে বাতাসের বেগ মাইনাস সোর্সের বেগ ইন্টু প্রকৃত কম্পাঙ্ক। আমি ভুল লিখি নাই। অনেকে হয়তো যারা পুরাতন ছাত্র আছে তারা হয়তো বলতেছে যে ভুল হইতেছে, এখানে তো প্লাস, বই দেখবা এখানে কিন্তু প্লাস দেওয়া লেখা, কিন্তু আমি মাইনাস দিয়ে লিখলাম। আমি মেইন সূত্রটা এটা লিখছি, এখানে প্লাস বইয়ে লেখা আছে এটা প্লাস, নিচে লেখা আছে মাইনাস। আমি অন্যভাবে অঙ্ক করাবো, বই যেভাবে করানো আছে ঠিক ওইভাবে না, আমরা একটু সহজভাবে, আরও সহজভাবে কীভাবে অঙ্ক করা যায় আমি এই জন্য এখানে মাইনাস লিখছি। তা তোমরা মাইনাসটাই মুখস্থ রাখো, এখানে প্লাস হবে না, এখানে মাইনাস মুখস্থ রাখো তুমি। আমি বলতেছি কেন আমি মাইনাস দিলাম এখানে, যদিও সূত্রের মধ্যে এখানে প্লাস আছে, বই দেখবা যারা পুরাতন ছাত্র তারা জানে যে এখানে প্লাস হবে, মাইনাস না, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে এখানে মাইনাস দিয়েছি, তাই না? আচ্ছা, তাহলে আমি বলতেছি এই সূত্রটা যদি মুখস্থ করো, তাহলে এই সূত্রটা কি, আপাত কম্পাঙ্ক ইজ ইকাল টু শব্দের বেগ মাইনাস মাইনাস শব্দের বেগ মাইনাস অবজারভারের বেগ আর শব্দের বেগ মাইনাস সোর্সের বেগ ইন্টু প্রকৃত কম্পাঙ্ক। এখন এই সূত্রটা এক এক সময় এক এক রকম হবে, কখনো এখানে প্লাস হবে, কখনো মাইনাস হবে, কখনো এখানে প্লাস হবে, কখনো এখানে মাইনাস হবে। আমি সবই মাইনাস দিয়ে লিখছি, কিন্তু আমি কখনো প্লাস মাইনাস দিয়ে লিখব। আচ্ছা, এখন দেখো আমরা এই ছেলের এই মেয়ের জন্য সূত্র লিখব, মেয়ের কাছে এই শব্দটা কীরকম মনে হবে এটার জন্য সূত্র লিখব। আচ্ছা বলো দেখি, এই মেয়ের কাছে এই কম্পাঙ্কটা বেশি মনে হবে না কম মনে হবে? কম মনে হবে। আর ছেলের কাছে কম্পাঙ্কটা কি মনে হবে? ছেলের কাছে কি কম্পাঙ্কটা মনে হবে? বেশি মনে হবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে কম, এটা হচ্ছে কম, এটা হচ্ছে বেশি। এইটার জন্য সূত্র আমি এখানে লিখতেছি, দেখো এটার জন্য সূত্র হচ্ছে এন প্রাইম ইজ ইকাল টু, আমি সূত্রটাকে লিখি তারপর তুমি ক্লিয়ার করতেছি, এন প্রাইম ইজ ইকাল টু ভি মাইনাস ভিউ আর ভি প্লাস ভিএস ইন্টু এন। আর এই সেলের জন্য সূত্র হবে এরকম, সেলের জন্য সূত্র হবে এন প্রাইম ইজ ইকাল টু, আমি ব্রেকেট দিয়ে লিখলাম ভি প্লাস ভিউ আর ভি মাইনাস ভিএস ইন্টু এন। দেখো সূত্রটা কিন্তু পার্থক্য আছে, মেন সূত্রটা কিন্তু দুইটাই মাইনাস ছিল, আমি এখানে এই সূত্রের মধ্যে এর উপরে মাইনাস নিচে প্লাস করছি, আর এখানে উপরে প্লাস নিচে মাইনাস করছি। এটা মনে রাখার একটা ই হইল যে এই যে এই কম্পাঙ্কটা এটা কি বেশি না কম তাই বলো। যদি এই মেয়েটার থেকে গাড়িটা দূরে সরে যাচ্ছে, মেয়েটার থেকে গাড়িটা দূরে সরে যাচ্ছে, তার মানে এখানে এখানে কিন্তু ল্যামডা বেশি বড় বড়, তার মানে কম্পাঙ্ক কম। কম্পাঙ্ক কম বানানোর জন্য আমরা কি করছি, নিচে বড় বানাইছি। কম্পাঙ্ক কম বানানোর জন্য এটা লাইটের মধ্যে আমরা একটু করছিলাম দশমিক দেওয়া, মনে আছে? লাইটের মধ্যে একটা অধ্যায় কিন্তু এটা আলোচনা করছিলাম যে এখানে কোনটা বড় কোনটা ছোট, একটু মনে করতে। আমি ডিটেলস ওখানে আনতে চাচ্ছি না ওই জিনিসটা, তুমি যদি ডিটেলস বুঝতে চাও তাহলে লাইটের অধ্যায় আমি এটা আলোচনা করছি যেটা কোনটা বেশি, এন প্রাইম বড় না এন বড়। ঠিক আছে, এটা লাইটের অধ্যায় আলোচনা করছি, এটার মানের উপরে নির্ভর করবে। ঠিক আছে, এটার মান যদি একের সাথে কম হয় তাহলে একরকম হবে, একের সাথে বেশি হলে একরকম হবে। আমি জাস্ট টাচ দিলাম। আচ্ছা, এখন আমি অন্যদিকে যাচ্ছি না, তো এন প্রাইম ইজ ইকাল টু বি মাইনাস বি জিরো, এটা সূত্রের। আর নিচে প্লাস দিলাম কেন, নিচে আমি বড় করছি। নিচে বড় করলে বড় জিনিস দিয়ে ছোট জিনিসের ভাগ দিলে কমে যাবে না? বড় জিনিস দিয়ে ছোট জিনিসের ভাগ দিব তাহলে কমে যাবে, তাহলে এন প্রাইমটা কি হবে, কম হবে। বুঝাইতে পারছি, এন প্রাইমটা কম হবে, তার মানে এটা কম, এটা বোঝাই যায় এটা কম। আর এটা এন প্রাইমটা বেশি না এন ডাবল প্রাইম, তাহলে এন ডাবল প্রাইমের জন্য সূত্র হবে এন ডাবল প্রাইম ইজ ইকাল টু, বেশি বানাইতে হবে, বেশি বানাইতে গেলে নিচে মাইনাসই রাখলাম, উপরে প্লাস করে দিছি, তার মানে উপরে বড় করছি। উপরে বড় করলে কম জিনিস দিয়ে ভাগ দিলে বেশি হবে না, এই জন্য এটা এই সূত্র লিখছি। তার মানে আমাদের এই মেইন সূত্রটা মাইনাস দিয়ে মনে রাখবো, কিন্তু কখনো উপরে প্লাস দিব কখনো নিচে প্লাস দিব। যদি বেশি বানাইতে হয় কম্পাঙ্ক তাহলে আমরা উপরে প্লাস দিব, যদি কম বানাইতে হয় উপরে মাইনাস দিব নিচে প্লাস দিব। শুধু এই কৌশলটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে অনেক ঝামেলার থেকে মুক্ত হয়ে গেলো তুমি, কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলো তুমি যদি খুব বেশি বুঝতে চাও তাহলে কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু আমরা যদি কৌশলে এইভাবে অঙ্ক করি তাহলে কিন্তু আমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট, এই চ্যাপ্টার শেষ করতে 5 মিনিট সময় লাগবে। তাহলে আমি আবার একটু বলি, যেখানে এখানে সব কিছু এই সূত্রের ভিতরে লেখার মধ্যেই সব কিছু আছে। যদি দেখো যে কোনো উৎস মানে শব্দ উৎস দূরে সরে যাচ্ছে, মানে তুমি শুনতেছ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তার মানে কম্পাঙ্ক কমবে, আর কম্পাঙ্ক কমলে সূত্র হবে এইটা। আর যদি দেখো তোমার শব্দ উৎস তোমার কাছাকাছি আসতেছে, মানে তোমার কাছে আসতেছে, তখন সূত্র হবে এটা
যে উপরে বড়, উপরে যোগ, নিচে বিয়োগ, ঠিক আছে? মানে যদি মনে করো একটা গাড়ি আসতেছে তোমার দিকে, তুমি এখন দাঁড়ায় রয়েছো রাস্তার পাশে, তোমার দিকে একটা গাড়ি আসতেছে, তার মানে যত কাছে আসবে তত কম্পাঙ্ক বাড়বে। আর কম্পাঙ্ক বাড়ার সূত্র কি? এইটা। আর কম্পাঙ্ক কমার সূত্র কি? তোমার থেকে একটা গাড়ি দূরে সরে যাচ্ছে, তার মানে কম্পাঙ্ক কমবে। কম্পাঙ্ক কমার সূত্র হয়েছে এইটা। আচ্ছা, আমরা এখানে এত বেশি আলাপ না করে আমরা অঙ্কের মধ্যে চলে যাই। অঙ্কের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম অঙ্কটা হচ্ছে এইটা। অঙ্কটা তোমরা একটু পড়ো। আমি প্রতি অঙ্কে চিত্র আঁকবো, চিত্র এঁকে জিনিসটা ক্লিয়ার করে দেব। এক ব্যক্তি বাঁশি বাজিয়ে 600 হার্টজ কম্পাঙ্কের ধ্বনি উৎপন্ন করছে। মানে বাঁশির প্রকৃত কম্পাঙ্ক এটা। এক ব্যক্তি বাঁশি বাজাচ্ছে এবং বাঁশি বাজিয়ে 600 হার্টজ কম্পাঙ্কের এটা ধ্বনি উৎপন্ন করছে। ঘন্টায় 16 কিলোমিটার বেগে একজন সাইকেল আরোহী তাকে অতিক্রম করে গেল। তার মানে আমি এক কাজ করি, আমি এখানে এক ব্যক্তি বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজানোটা আঁকি। এখানে দাঁড়ায় এক ব্যক্তি বাঁশি বাজাচ্ছে যেরকম। এই বাঁশি বাজানোর কম্পাঙ্ক কত বলো দেখি? প্রকৃত কম্পাঙ্ক এটা হচ্ছে 600 হার্টজ। 600 হার্টজ। এক ব্যক্তি করছে কি, ঘন্টায় 16 কিলোমিটার পার বেগে একজন সাইকেল আরোহী, মানে এখান থেকে একজন সাইকেল আরোহী রওনা দিচ্ছে, যে এখান থেকে এই সাইকেল চালাচ্ছে, দ্বিচক্রযান এরকম। একজন সাইকেল আরোহী করছে কি, সাইকেল আরোহীর বেগ কত বলো দেখি? সাইকেল আরোহীর বেগ হচ্ছে, আচ্ছা সাইকেল আরোহী কি অবজারভার না সোর্স? সাইকেল আরোহী হচ্ছে অবজারভার। সোর্স হয়েছে কি, শব্দের সোর্স হয়েছে এইটা, এইটা। তো অবজারভারের বেগ কত বলো দেখি? অবজারভার বেগ হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। 16 কিলোমিটার পার আওয়ার। এটা চেঞ্জ করতে পারবা? 16 কিলোমিটার পার আওয়ার না করে এটা তুমি মিটার পার সেকেন্ড যদি করো, তাহলে আসবে 4.44 মিটার পার সেকেন্ড। 4.44 মিটার পার সেকেন্ড। তার মানে অবজারভারের বেগ হয়েছে এইটা। আচ্ছা বলো দেখি, এই সোর্সের বেগ কত? সোর্সের বেগ হয়েছে 0, কারণ সোর্সটা এখানে দাঁড়াই ছিল। সোর্সটা কি করছে? এখানে দাঁড়াই ছিল। আচ্ছা, একটি ব্যক্তি ঘন্টায় 16 কিলোমিটার বেগে একজন সাইকেল আরোহী তাকে অতিক্রম করে গেল। তার মানে সে অতিক্রম করবে, এখানে সে বাঁশি বাজাচ্ছে আর এই সাইকেল চালুহি এখান থেকে রওনা দিচ্ছে, রওনা দিয়ে তাকে অতিক্রম করে এই পাশে চলে যাবে, তাই না? তার মানে এই বাঁশির শব্দটা কে শুনবে? অবজারভার শুনবে। আর বাঁশি কে বাজাচ্ছে? এই যে সোর্স। তো সোর্সটা কিন্তু নাড়াচাড়া করবে না। নাড়াচাড়া কে করবে? এই যে এইটা, সাইকেলটা এই দিক থেকে এদিকে যাবে, তাই না? অতিক্রম করবে। অতিক্রম করার পূর্বে, মানে এই যে এই সময়, এবং অতিক্রম পূর্বে এবং পরে ওই ধ্বনির আপাত কম্পাঙ্ক তার কাছে কীরকম মনে হবে? কার কাছে? এই সাইকেল আরোহীর কাছে। তার মানে এই পাশে যখন সে এইদিকে যাবে, এখান থেকে যখন এইদিকে যাবে, এইদিকে যখন যাবে, তখন তার কম্পাঙ্ক, আপাত কম্পাঙ্ক মনে হবে না, এই 600 যেটা আছে এটা কত মনে হবে? আবার পার হয়ে যখন এই পাশে চলে যাবে, অতিক্রম করার পরে, পার হওয়ার পরে যখন এখানে চলে যাবে, তখন প্রকৃত কম্পাঙ্ক কত হবে? এন প্রাইম। এই দুইটা জিনিস চাইছে। মানে পার হওয়ার আগে কত, পার হওয়ার আগে তার কাছে এই 600টা কত মনে হবে, আর পার হওয়ার পরে তার কাছে এই 600টা কত মনে হবে। আর গাড়ির বেগ এখানে ছিল কত? এটা। এখানেও বেগ কত? v0 = 4.44 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে দুইটা অ্যান্সার হবে, একটা হয়েছে আগে এবং হচ্ছে পরে। আচ্ছা, আগের ক্ষেত্রে তুমি দেখো, আমরা মেন সূত্র কোনটা জানি লিখছিলাম? মেন সূত্র হচ্ছে n প্রাইম = v মাইনাস v0 আর নিচে v মাইনাস vs, আর এটার প্রকৃত কম্পাঙ্ক n, তাই না? এটা হচ্ছে মেন সূত্র। আচ্ছা, মেন সূত্র যদি হয় তাহলে এইটার ক্ষেত্রে সূত্র কী হবে? n প্রাইমের ক্ষেত্রে, n প্রাইমের ক্ষেত্রে সূত্র হবে, আমি লিখতেছি দেখো, এই যে n প্রাইমটা এখান থেকে যখন সাইকেল আরোহী যখন বাঁশির কাছাকাছি আসবে, তাহলে কি ওয়েভলেংথ কমতে থাকবে, তাই না? তখন n প্রাইমটা বেশি না? n প্রাইমটা বেশি, তাহলে বেশি বানানোর জন্য সূত্র হবে v প্লাস v0, আর নিচে হবে v মাইনাস vs, আর এখানে কত হবে? n হবে। তাহলে এখান থেকে n প্রাইম চলে আসবে, মান বসাই দাও। এখানে উপরে যোগ হবে, মানে বেশি বানাইতে হবে, এটা বেশি হবে। তাহলে কত হবে দেখো তো? v এর মান কত? এই যে 300 মিটার পার সেকেন্ড, 300 প্লাস 300 ইন্টু এটা কত? v0। অবজারভার বেগ কত? না, এই যে এটা 16 মানে 4.4
4 আর বি মানে কত 300 মাইনাস বিএস কত এই যে সোর্সের বেগ হচ্ছে 0 এইটার সাথে আমি এন মানে কত প্রকৃত কম্পাঙ্ক কত 600 এখানে বসাই দাও বসাই দিলে দেখবা আসে 608.8 608.8 হার্টজ এইটা একটা অ্যান্সার এর অতিক্রম করার আগে আর অতিক্রম করে যাওয়ার পরে সূত্র কি হবে এন ডাবল প্রাইম ইজিক্যাল টু আচ্ছা অতিক্রম করে যাওয়ার পরে এখন তার কম্পাঙ্ক কি কমে যাবে না এখানে বাড়বে যত কাছে আসবে তত কম্পাঙ্ক বাড়বে আর যত দূরে যাবে কম্পাঙ্ক কমবে আর কম্পাঙ্ক কমার জন্য সূত্র কি উপরে মাইনাস ঠিক থাকবে এই যে উপরে মাইনাস এই যে মেইন সূত্র দেখো এই মেইন সূত্র আমি লিখে রাখছি এখানে উপরে হবে মাইনাস আর কমানোর জন্য নিচে আমরা কি করে দেব প্লাস করে দেব আর এখানে হবে এন মান বসাই দাও মান বসাই দিলে দেখো আসে ভি এর মান কত 300 মাইনাস অবজারভার ব্রেক কত ভি ও অবজারভার ব্রেক হচ্ছে 4.44 আর নিচে ভি এর মান 300 আর সোর্সের বেগ কত সোর্সের বেগ হয়েছে প্লাস দিতে হবে কিন্তু নিচে সরি এখানে সূত্রটা কিন্তু নিচে প্লাস দিতে হবে যে প্লাস সোর্সের বেগ কত 0 আর এখানে এন ইজিক্যাল টু কত 600 যদি এখানে প্লাস দিলে যে কথা মাইনাস দিল কারণ যোগ তো 0 করব তাই না ঠিক আছে তবে আমি নিয়ম মতো এখানে প্লাস দিয়ে গেলাম বি প্লাস বিএস কারণ যখন কম্পাঙ্ক কমবে তখন নিচে যোগ আর যখন কম্পাঙ্ক বাড়বে উপরে যোগ এখানে ক্যালকুলেশন করে দেখো ক্যালকুলেশন করলে আনসার 591.12 হার্টজ 591.12 হার্টজ অ্যান্সার এটা গেল আমাদের 1 নম্বর অঙ্ক পরের অঙ্কে যাই আমরা পরের অঙ্কটা পড়ো একটি গাড়ির হর্ন 150 হার্টজ কম্পাঙ্ক শব্দ করে মানে গাড়ির হর্ন কম্পাঙ্ক হয়েছে 150 হার্টজ প্রকৃত কম্পাঙ্ক গাড়িটি একজন পর্যবেক্ষকের দিকে 20 কিলোমিটার পার আওয়ার বেগে অতিবেগে অগ্রসর হলে শব্দের কম্পাঙ্ক কত হবে যা পর্যবেক্ষকটি শুনতে পারবে এটা সোজা একটা অঙ্ক একটা পর্যবেক্ষক এখানে দাঁড়ায় আছে যেটা এটা একটা পর্যবেক্ষক কিন্তু চুপচাপ দাঁড়ায় আছে তার পর্যবেক্ষকের বেগ হয়েছে ভি 0 ইজিক্যাল টু 0 বি ও ইজিক্যাল টু 0 মানে পর্যবেক্ষক কিন্তু দাঁড়ায় থাকবে আর এখান থেকে গাড়িটা এইদিকে আসবে কত বেগে আসবে ভি সোর্স মানে গাড়িটা কিন্তু শব্দ তৈরি করবে ভি সোর্স ইজিক্যাল টু হবে তোমার 20 কিলোমিটার পার আওয়ার 20 কিলোমিটার পার আওয়ার করলে তুমি 5.55 মিটার পার সেকেন্ড 5.55 মিটার পার সেকেন্ড আর এই প্রকৃত কম্পাঙ্ক কত গাড়ির প্রকৃত কম্পাঙ্ক 150 হার্টজ ঠিক আছে কিন্তু গাড়িটা যখন এই দিকে আসবে অবজারভারের কাছাকাছি আসবে তখন তার একটা কম্পাঙ্ক হবে এন প্রাইম এই এন প্রাইম ইজিক্যাল টু হোয়াট এটা তোমার চাইছে এন প্রাইম ইজিক্যাল টু আচ্ছা বলো দেখি তাহলে এই কম্পাঙ্ক বাড়বে না কমবে বাড়বে তাহলে বাড়ার জন্য সূত্র কি এন প্রাইম ইজিক্যাল টু বাড়ার জন্য সূত্র হয়েছে ভি প্লাস বি0 নিচে ভি মাইনাস ভিএস আর এখানে হবে এন মান বসাই দাও ভি এর মান হয়েছে তোমার 332 প্লাস ভি0 মানে 0 মানে বি0 না সরি বিউ অবজারভার ব্রেক কত 0 আর নিচে বি মানে 332 মাইনাস ভিএস এর মান কত 5.55 ইন্টু কত 150 এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে এটা হচ্ছে 152.55 হার্টজ এটি অ্যান্সার বুঝাতে পারছি সোজা তো আরেকটা করি আমরা প্র্যাকটিস করার জন্য আরেকটা করতেছি এই অঙ্কটা একটু পড়ো বাতাসের শব্দের বেগ 320 আচ্ছা একটি হুইসেল প্রতি সেকেন্ডে এত সাইকেল কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ সৃষ্টি করছে ঠিক আছে একটা হুইসেল প্রতি সেকেন্ডে 200 সাইকেল বিশিষ্ট একটি শব্দ সৃষ্টি করছে মোটর গাড়িতে করে একটি লোক হুইসেলটির দিকে এত বেগে আসছিল উৎসের দিকে অগ্রসর অবস্থায় এবং উৎস হয়তো দূরে যাওয়ার সময় কত কম্পাঙ্কের শব্দ শুনতে হবে আচ্ছা এখানে একটা হর্ন আছে হুইসেল আর কি একটা হর্ন মাইক বা হর্ন এখানে একটা শব্দ তৈরি করতেছিল এই শব্দটা কত কম্পাঙ্ক তৈরি করতেছিল এন ইজিক্যাল টু 200 সাইকেল পার সেকেন্ড এইটাই কিন্তু তোমার কি
সোর্স এখানে শব্দ তৈরি করতেছিল, এই সোর্সটা কিন্তু স্থির অবস্থায় আছে, তাহলে বিএস ইজ ইকুয়াল টু 0, সোর্স 0 না। এখন মোটর গাড়িতে করে একটি লোক হুইসেলটির দিকে এত বেগে আসছে, মানে এখান থেকে মোটর গাড়িতে চলে, এই যে মোটর গাড়িতে বৈশা একটা লোক তার দিকে আসতেছিল, তার মানে এটা হচ্ছে অবজারভার। এই অবজারভারের বেগ কত? না, হ্যাঁ, অবজারভারের বেগ কত বলো দেখি। অবজারভারের বেগ হচ্ছে তোমার 12.8 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। উৎসের দিকে অগ্রসরণ অবস্থায়, মানে উৎসের দিকে আসতেছে, এটা উৎস, সোর্স, উৎসের দিকে আসা অবস্থায় এবং উৎস হইতে দূরে যাওয়ার সময়, তার মানে সাইকেলটা চালাইতে মোটর সাইকেল নিয়ে আসে এইদিকে যাবে না, মোটর সাইকেল নিয়ে এসে এইদিকে যাবে, তাহলে এই যে আসার সময় তার কম্পাঙ্ক কত, এন প্রাইম ইজ ইকুয়াল টু হোয়াট, আর এখান থেকে দূরে যাওয়ার সময় তার কম্পাঙ্ক কত, উৎস হইতে দূরে যাওয়ার সময় তার কম্পাঙ্ক শব্দ কত শুনতে পাবে। তাহলে এখানে তার সূত্র হবে এন প্রাইম ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ভি ও, আর নিচে হবে ভি মাইনাস ভিএস, এখানে হবে প্লাস। এখানে প্লাস দিলাম কেন, কারণ এই উৎসের দিকে আসার সময় তার বাড়বে, কম্পাঙ্ক বাড়বে, আর দূরে যাওয়ার সময় কম্পাঙ্ক কমবে। এখানে সূত্র হবে এটা এন প্রাইম ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আমি লিখি ভি মাইনাস ভি ও, আর নিচে ভি প্লাস ভিএস ইন্টু এন। সূত্র দুইটা হবে এখানে, তাই না? দুইটা হবে না? এর কত নম্বর অঙ্ক? 3 নম্বর। আচ্ছা, এখানে দুইটা সূত্র হবে, দুইটা সূত্র, তাহলে আমি লিখে ফেলি। তাহলে মান বসাই দিলে তুমি নিজেই করতে পারবে। এখন এই ভি এর মান দেওয়া আছে তোমার 320, বসাই দেই 320 প্লাস ভি ও, এই যে 12.8, এই যে অবজারভার বেগ, আর নিচে 320 মাইনাস বিএস এর মান কত, 0, আর এই এন এর মান কত দেওয়া আছে, 200, এই যে 200। এখানে যদি মান বসাই দাও, মান বসাই দিলে এখানে আসবে 208 হার্টস। এখানেও ঠিক এটা বসাই দিই আগের মতো, শুধুমাত্র এখানে নিচে প্লাস হবে আর উপরে মাইনাস হবে। তাহলে এখানে হবে 320 মাইনাস 12.8, নিচে 320 প্লাস কত 0, আর এন এর মান কত 200। এখান থেকে একটা অ্যান্সার চলে আসবে, অ্যান্সার হচ্ছে 192 হার্টস। এগুলা খুবই সহজ অঙ্ক আর কি, এগুলো বলার মতো না আর কি অঙ্ক। যদি আমি যে কৌশলে করাচ্ছি এই কৌশলে যদি করো তাহলে এটা সহজ অঙ্ক, আর যদি অন্য কোনো কৌশলে করার চেষ্টা করো তাহলে তোমার কাছে জটিল হয়ে যাবে। এটাই আমরা এই অঙ্কটা করব, 4 নম্বর অঙ্কটা একটু পড়ো। একটি ট্রেন হুইসেল বাজিয়ে 90 কিলোমিটার পার বেগে প্ল্যাটফর্মের দিকে অগ্রসর হচ্ছে। প্ল্যাটফর্মে বসে যাত্রী এত কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, হুইসেলের প্রকৃত কম্পাঙ্ক কত? আচ্ছা, তাহলে একটা লোক এখানে দাঁড়াইছিল প্ল্যাটফর্মে, আমি আঁকতেছি। একটা লোক একটা প্ল্যাটফর্মে দাঁড়াইছিল, তার মানে সে অবজারভার বেগ ইজ ইকুয়াল টু 0, মানে সে শব্দ শুনবে আর কি। আর একটা ট্রেন এই দিক থেকে আসতেছিল, সে হচ্ছে সোর্স, এই সোর্সের বেগ হচ্ছে ভিএস ইজ ইকুয়াল টু 90 কিলোমিটার পার আওয়ার। 90 কিলোমিটার পার আওয়ার মানে 25 মিটার পার সেকেন্ড। 90 কিলোমিটার পাওয়ার মানে হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি দুইটাই লিখি, অনেকের বুঝতে সমস্যা হবে। এটা 90 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার পার আওয়ার সমান হবে 25 মিটার পার সেকেন্ড, 25 মিটার পার সেকেন্ড। মানে এটা কিন্তু এদিকে যাচ্ছে আর কি, তাই না? প্ল্যাটফর্মে বসতে যাত্রী 650 হার্টজ শব্দ শুনতে পায়। তার মানে এখানে যে কম্পাঙ্কটা তৈরি করছে এইটা কিন্তু আমি জানি না। এখন যেটা শুনতে পায় মানে যে এন প্রাইম, এইটা হচ্ছে তোমার কত, 650 হার্টজ। মানে যে শুনবে সে কিন্তু প্রকৃতটা শুনবে না, প্রকৃতটা কিন্তু এইটা, সে শুনতে পায় কত, 650 হার্টজ। বলছে এই প্রকৃত কম্পাঙ্ক কত, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট। মানে আমাদের আপাত কম্পাঙ্ক, মানে যেটা মনে হবে কম্পাঙ্ক, ওইটা দেওয়া আছে, প্রকৃত কম্পাঙ্কটা আমাদের বের করতে বলছে। তাহলে সূত্র হবে কি, এখানে আমি লিখি, দেখো, প্রকৃত আপাত কম্পাঙ্ক এটা ইজ ইকুয়াল টু, এখানে এই দিক থেকে যখন এদিকে আসবে তো কম্পাঙ্ক বাড়বে না কমবে, বাড়বে, তাহলে উপরে প্লাস ভি
প্লাস ভিও, নিচে হবে ভি মাইনাস ভিএস, আর এখানে হবে প্রকৃত কম্পাঙ্ক। এখন মান বসে দিলে আমাদের অ্যান্সার হয়ে আসবে। এন প্রাইমের মান হচ্ছে 650 ইজিক্যাল টু ভি এর মান কত, ভি এর মান দেওয়া আছে 325 মিটার পার সেকেন্ড, 325 মাইনাস অবজারভারের বেগ কত বলো দেখি, 0, আর ভি মান হচ্ছে 325 মাইনাস বিএস এর মান কত, সোর্সের বেগ হচ্ছে 25 ইন্টু এন, এই এন এর মানটা আমার বের করতে হবে। সুতরাং এখান থেকে এন ইজিক্যাল টু আমার পাওয়া যাবে 600 হার্টস, এন ইজিক্যাল টু 600 হার্টস, এটাই অ্যান্সার। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক হচ্ছে এইটা, অঙ্কটা একটু পড়ো। দুইটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে অতিক্রম করার সময় একটি ট্রেন বাঁশি বাজাতে বাজাতে পরস্পরকে অতিক্রম করলো। বাঁশিটির প্রকৃত কম্পাঙ্ক, আচ্ছা আমি বুঝতেছি না, তার আবার পড়ি। দুইটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পরের বিপরীত দিক থেকে অতিক্রম করার সময় একটি ট্রেন বাঁশি বাজাতে বাজাতে পরস্পর অতিক্রম করলো। বাঁশিটির প্রকৃত কম্পাঙ্ক এত হলে অপর ট্রেনের একজন যাত্রীর নিকট ট্রেন দুটি পরস্পর বাঁশির আপাত কম্পাঙ্ক কত মনে হবে? আচ্ছা সোজা অঙ্ক, দুইটা ট্রেনের কথা বলছে, একটা ট্রেন এইদিকে যাচ্ছে, চিত্র আঁকলেই তুমি বুঝতে পারবা যে কি অঙ্কটা। এটা হচ্ছে একটা ট্রেন এইদিকে যাচ্ছে, আর একটা ট্রেন কি করতেছে, এখান থেকে এদিকে আসছে। এইটা ট্রেন এইদিকে যাচ্ছে, এই ট্রেনটা কত বেগে যাচ্ছে, এই ট্রেনটা, আচ্ছা ট্রেনের ভিতরে একজন যাত্রী আছে, সে হয়েছে অবজারভার। ভালো করে পড়ো দেখি, অপর ট্রেনের একজন যাত্রীর নিকট, মানে এই ট্রেনটা হয়েছে, একটা ট্রেন শব্দ করবে আর একটা ট্রেনের যাত্রী সাউন্ড শুনবে। তাহলে আমি ধরে নিলাম এই ট্রেনের ভিতরে একজন যাত্রী আছে, সে হয়েছে অবজারভার, তার মানে এটা হচ্ছে অবজারভার। আর এই ট্রেনটা সাউন্ড তৈরি করবে, মানে দুইটা ট্রেন, একটা ট্রেন এইটা আর একটা ট্রেন এইটা, এই ট্রেন এদিকে যাবে, এই ট্রেন এদিকে আসবে, যাওয়ার সময় এটা কি শব্দ করতে করতে যাবে, এই ট্রেনের কোনো শব্দ করবে না, এই ট্রেনের যাত্রী শুনবে শুধু। তার মানে এইটা ধরলাম আমি সোর্স, আর এটা ধরলাম অবজারভার। আচ্ছা এখানে সোর্স যে আছে তার বেগ হচ্ছে ভিএস ইজিক্যাল টু 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড। আর অবজারভার যে আছে তার বেগ হচ্ছে কি, অপর ট্রেনে একজন অবজারভার আছে, তার বেগও 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, তাই তো? এই ট্রেনটা শব্দ করবে, ওই ট্রেনের যাত্রী শুনবে, তাহলে এই ট্রেনটা আমরা সোর্স বললাম যে শব্দ তৈরি করবে, আর ওই ট্রেনে একজন যাত্রী কি করবে, শব্দটা শুনবে। প্রথম দিকে পড়ি, দুইটি ট্রেন 30 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিকে অতিক্রম করে। একটি ট্রেন বাঁশি বাজাতে বাজাতে পরস্পর, এই ট্রেনটা বাঁশি বাজাবে, বাঁশিটির প্রকৃত কম্পাঙ্ক, তার মানে এখানে প্রকৃত কম্পাঙ্ক দেওয়া আছে এন ইজিক্যাল টু 800। এই ট্রেনটা যে শব্দ করবে তার কম্পাঙ্ক হয়েছে 800, প্রকৃত কম্পাঙ্ক। অপর ট্রেনের একজন যাত্রীর নিকট, ওই ট্রেনের পরস্পর অতিক্রম করবে, বাঁশির আপাত কম্পাঙ্ক মনে হবে। তার মানে এই ট্রেন যখন এদিকে যাবে, তখন একটা এখানে আপাত কম্পাঙ্ক তৈরি হবে। এইটা কত তোমার চাইছে, প্রকৃত কম্পাঙ্ক তো এইটাই, ঠিক আছে? আর বাতাসের শব্দের বেগ কত দেওয়া আছে এটা। এখন বলো তো দেখি, এই ট্রেন এদিকে আসতেছে, এই ট্রেন এদিকে আসছে, দুইটা কাছাকাছি আসতেছে না? কাছাকাছি আসলে কম্পাঙ্ক বাড়বে, আর দূরে সরে গেলে কম্পাঙ্ক কমবে। তাহলে কাছাকাছি আসার জন্য সূত্র কিন্তু এইটা, এন প্রাইম ইজিক্যাল টু ভি প্লাস ভিও, নিচে ভি মাইনাস ভিএস এন। উপরে প্লাস হবে না, যদি কম্পাঙ্ক বাড়ে তাহলে আমরা সূত্র বলছি কি প্লাস দিব, আর কম্পাঙ্ক কমলে কি দিব, মাইনাস দিব। তাহলে আমি লিখলাম কি ভি প্লাস ভিও, আর নিচে ভি মাইনাস ভিএস। এখন মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। ভি এর মান কত, এই যে 332, বাতাসের বেগ 332, আর ভিও মানে কত, প্লাস ভিও 30, এই যে অবজারভার বেগ কত 30, আর নিচে 332, এইটা কত, সোর্সের বেগ কত, সোর্সের বেগও 30 মাইনাস 30, আর এন ইন্টু এন কত 800। এখান থেকে দেখো একটা মান চলে আসবে, এটা হচ্ছে 958.9, 958.9 হার্টস।
998.9 হার্টজ অ্যান্সার। সোজা, একদম সোজা। তুমি শুধু দেখবা যে বেগ কম্পাঙ্ক বাড়ে না কমে, বাড়লে উপরে পজিটিভ আর কমলে নিচে পজিটিভ। আমরা পরের অঙ্কে যাই। এই অঙ্কটা তোমরা একটু পড়ো, একটু পড়ো। 100 হার্টজ কম্পন বিশিষ্ট একটি শব্দের উৎস তোমার নিকট হইতে এত গতিতে একটি পাহাড়ের দিকে চলছে, আগত শব্দের কত সংখ্যা তুমি শুনবে? আচ্ছা, তুমি এখানে দাঁড়ায় আছো, আমি চিত্র আঁকলে তুমি অঙ্ক করতে পারো। তুমি এখানে দাঁড়ায় আছো, এদিকে একটা পাহাড় আছে, তাই না? আর এখান থেকে একটা শব্দ তৈরি হচ্ছে, একটা শব্দের উৎস, সোর্স। এটা হচ্ছে সোর্স। এটা শব্দ সোর্স কত শব্দ তৈরি করতেছে? 100 হার্টজ, 1000 হার্টজ। আচ্ছা, তোমার নিকট হইতে আচ্ছা আচ্ছা, একটু ভেজাল আছে এটা। তোমার নিকট হইতে এত গতিতে একটি পাহাড়ের দিকে যাচ্ছে, তার মানে তোমার নিকট হইতে এত গতিতে একটা পাহাড়ের দিকে যাচ্ছে। চিত্রটা ভুলে কি বলছি, এখানে হবে না, এই সোর্সটা এখানে আছে, এই যেখানে আছে। তোমার নিকট হইতে যাবে, দূর থেকে না। তার মানে তুমি হচ্ছে অবজারভার, এই যে এটা অবজারভার, আমি এই যে দাগ দিয়ে দিই, এইটা হচ্ছে অবজারভার আর এইটা হচ্ছে সোর্স, তাই না? এটা হচ্ছে অবজারভার আর এটা হচ্ছে সোর্স। সোর্স কি করতেছে? এইদিকে যাচ্ছে, তোমার নিকট হতে যাচ্ছে। কার দিকে যাচ্ছে? পাহাড়ের দিকে যাচ্ছে। তোমার নিকট হইতে পাহাড়ের দিকে যাচ্ছে, মানে সোর্সটা তোমার কাছেই ছিল, তুমি এখানে দাঁড়াইছো, সোর্সটা এখানে ছিল, সোর্সটা তোমার নিকট হইতে পাহাড়ের দিকে যাচ্ছে। কত বেগে যাচ্ছে? vs ইজ ইকাল টু 10 মিটার পার সেকেন্ড গতিতে একটা পাহাড়ের দিকে চলছে, এই পাহাড়ের দিকে যাচ্ছে। এখন তোমার থেকে তো এটা দূরে যাচ্ছে, তুমি তো দাঁড়ায় আছো চুপচাপ, তোমার ভি ইজ ইকাল টু কত? 0। তোমার থেকে যদি এদিকে যায় তাহলে একটা কম্পাঙ্ক তৈরি হবে, তার আপাত কম্পাঙ্ক, এইটাই তোমার চাইছে। এটা কত কত শব্দ শুন, তাহলে এন প্রাইম ইজ ইকাল টু কত হবে? আচ্ছা, তোমার থেকে সে দূরে যাবে, মানে পাহাড়ের দিকে যাবে, মানে তোমার থেকে দূরে যাবে। তোমার থেকে দূরে গেলে কি হবে? কম্পাঙ্ক কমবে বা বাড়বে? কম্পাঙ্ক কমবে, তাহলে সূত্র হবে নিচে প্লাস, তাহলে হবে ভি মাইনাস বি ও বি প্লাস বি এস ইন্টু এন। এন মান বসা দিলে অঙ্ক হয়ে যাবে। তো ভি এর মান কত? 330। দেখো এই যে 330 শব্দের বেগ, মাইনাস বিউ, বিউ মানে 0, অবজারভার তো চুপচাপ দাঁড়িয়ে থাকবে, এইটাই ওইদিকে যাবে, আর বি এর মান 330, আর প্লাস বি এস এর মান কত? 10 ইন্টু এন, এন এর মান কত? 1000। এখান থেকে একটা অ্যান্সার আসবে 970.59 হার্টজ। তোমরা বই দেখবা না, বই কিন্তু এখানে মাইনাস দিয়ে করা আছে, মাইনাস আবার এটা মাইনাস দিছে, তখন তোমার একটা প্যাচ লেগে যাবে। আমি যেভাবে করাচ্ছি তুমি ঠিক ওইভাবেই করো, তাহলে বুঝতে পারবা। আরেকটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক হচ্ছে এইটা, তোমরা একটু পড়ো অঙ্কটা, একটু পড়ো। যখন কোনো ইঞ্জিন একজন স্থির স্রোতকে অতিক্রম করে তখন ইঞ্জিনের হুইসেলের কম্পাঙ্ক 6:5 অনুপাতে পরিবর্তিত হয়। বাতাসের শব্দের বেগ এত হলে ইঞ্জিনের বেগ কত? আচ্ছা, এইটা চিত্র আঁকলে তোমার ক্লিয়ার হবে, জটিল কোনো কিছু না, চিত্র আঁকলে আমি ক্লিয়ার হয়ে যাবে। যখন কোনো ইঞ্জিন একজন স্থির স্রোতকে অতিক্রম করে, তার মানে একজন শ্রোতা আছে এখানে, এই যেখানে একটা শ্রোতা আঁকলাম, শ্রোতা মানে সে বি অবজারভার, স্থির শ্রোতা মানে V0। যখন কোনো ইঞ্জিন ডিসি শ্রোতাকে অতিক্রম করে তখন ইঞ্জিনের হুইসেলের কম্পাঙ্ক 6:5 অনুপাতে পরিবর্তিত হয়। বাতাসের শব্দের বেগ হলে ইঞ্জিনের বেগ কত? আচ্ছা, ইঞ্জিনটা হয়েছে এইটা, ইঞ্জিনটা হয়েছে তোমার সোর্স, তার মানে ইঞ্জিনের বেগ ধরলাম আমি VS। ঠিক আছে, এই ইঞ্জিনটা এখান থেকে যাত্রা শুরু করবে, যাত্রা শুরু অতিক্রম করে আবার এই পাশে চলে যাবে, তাই না? যাত্রা শুরু করে অতিক্রম করে এখানে যাবে, এখানে যাত্রার বেগ কত হবে? VS হবে। এখন এই যে অবজারভার আছে এখানে, ইঞ্জিনটাকে যখন তার কাছে আসবে তখন এখানে কম্পাঙ্ক একরকম হবে, আবার এই ইঞ্জিনটা এখান থেকে যখন দূরে যাবে তখন তার কম্পাঙ্ক আরেক রকম হবে। এই যে কম্পাঙ্ক এখান থেকে এখানে গেলে চেঞ্জ হবে না, এই কম্পাঙ্ক চেঞ্জের অনুপাত দেওয়া আছে, তার মানে n প্রাইম ভাগ n ডাবল প্রাইম ইজ ইকাল টু 6/5 দেওয়া আছে।
এই ডাটাটা অঙ্কে দেওয়া আছে, ভালো করে দেখো তুমি। এই যে হুইসেলের কম্পাঙ্ক, ইঞ্জিন যে হুইসেল দিবে, হুইসেলের কম্পাঙ্ক 6:5 অনুপাতে পরিবর্তিত হয়। মানে এখানে যদি 6 থাকে, ধরলাম 6, এখানে হয়ে যাবে কত, 5। এটার কথা বলছে, তাহলে 6:5 এরকম দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা অঙ্কটা শুরু করি। যে এখানে আমাদের সূত্রটা হবে এরকম, এই পাশের সূত্র হবে একরকম আর এই পাশের সূত্র হবে আরেক রকম। আচ্ছা এখানে কিন্তু বলে নাই n প্রাইম ইজ ইকুয়াল টু 6, আবার n ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 5, বলছে অনুপাতের পরিবর্তন, মানে এইটা দেওয়া আছে। আচ্ছা তাহলে আমরা এই পাশের সূত্র লিখি, এই পাশের সূত্র হবে n প্রাইম ইজ ইকুয়াল টু হবে ভি প্লাস ভি ও, আর নিচে হবে ভি মাইনাস ভিএস ইন্টু এন। এটা 1 নং সমীকরণ দিলাম। এটা প্লাসের সূত্র কেন লিখলাম, কারণ এই ইঞ্জিনটা হুইসেলটা যখন এদিক দিয়ে আসবে তখন কম্পাঙ্ক বাড়বে, এই জন্য বেশি করার জন্য প্লাস করছি। আর এই পাশের সূত্র হবে এন ডাবল প্রাইম ইজ ইকাল টু ভি মাইনাস ভিও, আর নিচে হবে প্লাস ভি প্লাস ভিএস ইন্টু এন। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমি 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ ভাগ দিই, 1 নং সমীকরণকে যদি 2 নং সমীকরণ দ্বারা ভাগ দিলে এরকম আসবে, দেখো 1/2 যদি করি তাহলে এরকম আসবে n প্রাইম নিচে n ডাবল প্রাইম ইজ ইকাল টু এরকম একটা মান আসবে। আমি ডাইরেক্ট লিখে ফেলি ভি প্লাস ভিএস, আর নিচে হবে ভি মাইনাস ভিএস ইন্টু এন, এরকম একটা মান আসবে। ঠিক আছে, এরকম একটা মান আসবে। সরি এখানে এন আসবে না, এন তো কাটাকাটি চলে যাবে, এই এনটা আসবে না, এই যে এরকম একটা আসবে এন প্রাইম ভাগ এন ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু বি প্লাস বিএস, নিচে বি মাইনাস বিএস। এখন মান বসাই দাও, মান বসাই যদি দিই তাহলে এন প্রাইম ভাগ এন ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু 6/5 ইজ ইকুয়াল টু ভি প্লাস বিএস। ভি এর মান কত দেওয়া আছে, 332 প্লাস এই ভিএস এর মান কিন্তু আমাকে বের করতে বলছে, তাই না, বিএস, আর নিচে 332 মাইনাস বিএস। এখান থেকে ক্যালকুলেশন করলে একটা বিএস এর মান চলে আসবে। বিএস এর মান হবে তোমার 30.18 মিটার পার সেকেন্ড, 30.18 মিটার পার সেকেন্ড। আমরা পরের অঙ্কে চলে যাই। অঙ্কটা একটু পড়ো, এই অঙ্কটাই আজকের ক্লাসের শেষ অঙ্ক, তার মানে এই অধ্যায়টা এক ক্লাসে শেষ হয়ে গেল, তাই না, এই অঙ্ক করাইলে এই অধ্যায় শেষ হয়ে যাবে। অঙ্কটা একটু পড়ো। একজন সাইকেল আরোহী ও একজন বাঁশিবাদক একই দিকে যথাক্রমে 36 কিলোমিটার পার আওয়ার এবং 18 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, একই দিকে চলতেছে। বাঁশি বাজিয়ে 600 হার্টজ কম্পাঙ্কের ধ্বনি উৎপন্ন করছে। শব্দের গতি 340 মিটার পার সেকেন্ড হলে বাঁশিবাদক অতিক্রম করার পূর্বে এবং পরে সাইকেল আরোহী কর্তৃক শ্রুত শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। চিত্র আঁকলে ক্লিয়ার হয়ে যাবে, টেনশনে কিছু নাই। চিত্র যদি আঁকি তাহলে অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এই অঙ্কটা একটু ব্যতিক্রম অঙ্ক, আমরা যে নিয়মে করতেছিলাম, ঠিক আছে, ওই নিয়মে ঠিক এইরকমভাবে হবে না, কিন্তু আমরা যেহেতু কৌশল অঙ্ক করে আসছি একটু 2 নম্বরই করে, তাহলে এই অঙ্কটার মধ্যে আমরা একটু কৌশল মনে রাখবো আর কি। চিত্রটা আমি আঁকলে এই জিনিসটা ক্লিয়ার হবে, তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি। একজন সাইকেল আরোহী একজন বাঁশিবাদক একই দিকে যথাক্রমে 36 এবং 18 কিলোমিটার বেগে চলছে। তার মানে এখানে দুইটা বেগ দেওয়া আছে, একটা 36 একটা 18। এই 36 বেগটা হচ্ছে সাইকেল আরোহীর আর 18 বেগটা হচ্ছে বাঁশিবাদকের। তাহলে একজন সাইকেল আরোহী যাচ্ছে এইদিকে, আমি একটা সাইকেল আরোহী আঁকি। একজন সাইকেল আরোহী যাচ্ছে, আচ্ছা শব্দটা শুনবে কে, সাইকেল আরোহী শুনবে, তাই না। এই বাঁশিবাদক তো বাঁশি বাজাবে, সে শব্দ তৈরি করবে সোর্স, আর শুনবে কে, সাইকেল আরোহী। তাই সাইকেল আরোহীকে বেগ আমি ধরলাম, সাইকেল আরোহীর বেগ ধরলাম বি অবজারভার ইজিক্যাল টু হবে 36 কিলোমিটার পার আওয়ার।
36 কিলোমিটার পার আওয়ারে আমি কিন্তু মিটার পার সেকেন্ড নেব। 36 কিলোমিটার পার আওয়ার, এটারে মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করো তাহলে কত আসবে? 36 কিলোমিটার পার আওয়ারে যদি মিটার পার সেকেন্ড করো তাহলে 10 মিটার পার সেকেন্ড আসবে। 10 মিটার পার সেকেন্ড আসবে। আর সাইকেল আরোহীর সামনে আরেকজন ছিল বংশীবাদক, বাঁশিবাদক। একটা বাঁশি বাজাচ্ছে একটা লোক, এই যে এখানে একটা লোক বাঁশি বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে। সে হয়েছে সোর্স, মানে শব্দ তৈরি করবে। এই সোর্সের বেগ হয়েছে তোমার 18 কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। এটা সমান হবে তোমার 18 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। 5 কনভার্ট করে দেখো তোমরা 5 মিটার পার সেকেন্ডে আসবে। তো সাইকেল আরোহী হয়েছে তোমার অবজারভার, আর সোর্সকে বংশীবাদক। এখন দেখো কার বেগ বেশি, দেখো তো সাইকেল চালকের বেগ বেশি, আর এই বাঁশি যে বাজাচ্ছে তার বেগ কম। তো যেহেতু পিছনে যে আছে তার বেগ বেশি, সে আস্তে 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 তার অতিক্রম করে সামনে চলে যাবে, তাই না? সে আস্তে আস্তে অতিক্রম করে কি করে যাবে? সামনে চলে যাবে। তার মানে এখানে যখন সে আগে থাকবে তখন তার একটা কম্পাঙ্ক থাকবে, আর অতিক্রম করে যখন সামনে চলে যাবে, যেরকম সামনে চলে গেছে, যখন সে সামনে চলে গেছে তখন তার আর একটা কম্পাঙ্ক থাকবে, ঠিক না? যখন সে আগে থাকবে, অতিক্রম করার আগে, তখন তার একটা কম্পাঙ্ক পাবে সে, আর অতিক্রম করার পরে তার একটা, এইটা হবে বেশি, এইটা হবে কম। কারণ দেখো এটা চালাইতে চালাইতে কাছে আসতেছে, তার মানে কম্পাঙ্ক বেশি, আর এটা চালাইতে চালাইতে দূরে চলে গেছে, তার মানে কম্পাঙ্ক কম। তাহলে এই পাশে যে সূত্রটা হবে এন প্রাইম ইজিক্যাল টু ভি মাইনাস ভি ও, নিচে ভি মাইনাস ভি এস এন। এখানে তাহলে কি হবে, যে কোন বেশি বানাইতে হবে তাহলে উপরে প্লাস দিতে হবে, তাহলে বি প্লাস ভিউ, বি প্লাস ভিউ, ঠিক আছে? আর এখানে সূত্র হবে এন ডাবল প্রাইম ইজিক্যাল টু হবে, আসে না, এন ডাবল প্রাইম ইজিক্যাল টু হবে, এখানে এন ডাবল প্রাইম কি হবে, যেহেতু কম্পাঙ্ক কমবে তাহলে সূত্র হবে ভি মাইনাস ভিউ, আর নিচে হবে কি ভি প্লাস ভিএস, আর এটা হবে কত? এন। এখন আমি দেখো, আমি সূত্র আমাদের যেরকম শিখছি ওইরকম আমি লিখে ফেলছি, তাই না? এখানে সূত্র হবে এন প্রাইম ইজিক্যাল টু ভি প্লাস ভিউ, নিচে ভি মাইনাস, নিচে মাইনাস দিছি কেন, উপরে প্লাস দিছি বাড়ানোর জন্য, আর এটা হবে উপরে মাইনাস, নিচে হবে প্লাস কমানোর জন্য। আমি যদি মান বসাই দেখি, দেখো একটু ঝামেলা আছে, মান বসাই দিই আগে, তারপর বলতেছি তোমার ঝামেলাটা কি। এই ভি এর মানটা হচ্ছে তোমার 340 মাইনাস ভিউ, ভিউ মানে অবজারভারের বেগ, অবজারভার কে 10, এই যে 10 লিখলাম, প্লাস 10, আর নিচে 340। এই যে দেখো ভিএসটা কিন্তু আমি এখানে মাইনাস বসাবো না, এইটাই যে ব্যতিক্রম, এটা মাইনাস বসাবো না, কারণ এই গাড়ি চালক যেদিকে যাচ্ছে, এই বাঁশিবাদক ওই দিকে যাচ্ছে, তাই গাড়ি চালকের বেগ যদি এইদিকে পজিটিভ হয়, গাড়ি এই ইয়ের বাঁশিবাদকের বেগও পজিটিভ, তাহলে এখানে আমরা পজিটিভ দিব, এইটাই পার্থক্য এখানে, এইটাই হচ্ছে পার্থক্য। আর নিচে এন ইন্টু এন এর মান কত? 600 হার্টজ। তাহলে এখানে ব্যতিক্রম কোনটা বলো দেখি, শুধুমাত্র এই যে এখানে কেন প্লাস দিলাম এটা মনে রাখতে হবে। এখানে অ্যান্সার আসবে তোমার, এখানে অ্যান্সার আসবে 608.7 হার্টজ। মনে রাখতে পারবো এটা, যেখানে কেন আমরা মাইনাস না দিয়ে প্লাস দিলাম। আর এখানে মান বসাই দিয়ে দেখো, এখানে যদি মান বসাই তাহলে ভি এর মান হয়েছে তোমার 340 মাইনাস ভিউ, অবজারভার বেগ কত? 10, অবজারভার বেগ 10, আর নিচে হবে 340। এখন কিন্তু আগের মতো মাইনাস দিব, আগের এখানে আবার এখানে কি হবে, এখানে আমরা প্লাস সিস্টেমের সূত্রে এখানে আবার মাইনাস দিতে হবে, মাইনাস হবে কত? 5 ইন্টু এন এর মান কত? 600। তার মানে এই অঙ্কটার ক্ষেত্রে শুধুমাত্র আগে যেখানে আমরা মাইনাস দিতাম ওখানে প্লাস দিব, আর যেখানে প্লাস দিই সেখানে মাইনাস দিব। এখন মাইনাস কেন দিব বলো দেখি, একটু আগে তো এটা প্লাস দিলাম। মাইনাস দেওয়ার কারণ হয়েছে যখন অতিক্রম করে চলে গেছে তখন তার বেগটা এইদিকে, এই লোকের কাছে মনে হবে এই বাঁশিবাদক পিছনে যাচ্ছে, এই লোক সামনে যাওয়া মানে কি, তার কাছে মনে হবে এই লোক পিছনে যাচ্ছে, তার মানে যখন অতিক্রম করে চলে যাবে তখন তার বেগ হয়ে যাবে নেগেটিভ, তাহলে এই জন্য এখানে নেগেটিভ দিছি। বুঝতে পারছো? যখন
এই বাঁশি বাদককে অতিক্রম করে যাচ্ছে কোনো দ্রুত বেগের কোনো কিছু, তাহলে তার কাছে কি মনে হবে? সে সামনে যাচ্ছে না, বরং তার পিছনে যে আছে সেই পিছনে যাচ্ছে। তাহলে মনে হবে বেগটা কত হবে তার? এই বেগটা নেগেটিভ মনে হবে, মানে উল্টা দিকে মনে হবে। এই জন্য এখানে আমরা নেগেটিভ দিব। এখানে একটা মান আসবে তোমার 591, 591.045 হার্টস। এটাই অ্যান্সার। মানে তোমার এই অঙ্কটায় শুধু একটু ঝামেলা হচ্ছে, কিন্তু বাকি অঙ্কগুলো তো আমি যে নিয়ম বললাম ওই নিয়মে সহজভাবে অঙ্ক হয়ে যায়। তো এই নিয়মটা একটু মনে রাখবা, এই লাস্টের অঙ্কটা যেটা একটু কষ্ট করে একটু মনে রাখো, তাহলে তোমার জন্য এই চ্যাপ্টারটা সহজ হয়ে যাবে। তাহলে আজকে এক ক্লাসে এক চ্যাপ্টার শেষ হয়ে গেলো। আজকের ক্লাসে এখানে শেষ। খোদা হাফেজ।